সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। বাংলাদেশে আজকে দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জানাজা হবে এবং এরপরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। তো এ নিয়ে একটা কিন্তু এর বাইরে একটা উত্তেজনা চলছে সারা বাংলাদেশ জুড়েই। কারণ হচ্ছে যে এর আগের দিন রাতে যেভাবে বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার উপরে যে হামলা হলো, একই সাথে উদীচী ছায়ানটের উপরে হামলা হলো, ভারতীয় হাইকমিশনারের কমিশনে রাজশাহী এবং চট্টগ্রামে হামলা হলো, একজন বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে দিয়ে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, চট্টগ্রামে আনিস ইসলাম মাহমুদ জাতীয় পার্টির নেতা তার বাড়িতে হামলা হলো। তো এই ধরনের হামলা এবং সহিংসতার ঘটনায় একটা নানান উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই রাতের এই হামলা অগ্নিকাণ্ডের ঘটনাগুলি যখন ঘটছে তখন যে এনসিপি নেতারা রয়েছে, বিশেষ করে সার্জিস আলম, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের ফেসবুকে তারা নাসিরউদ্দিন পাটোয়ারি লাল রং দিয়ে সেখানে লিখেছে যে রেভুলেশন, সার্জিস আলম লিখেছে যে আবার যে 5ই আগস্ট যে ভুল করেছিলাম আবার সেই ভুল শুধরানোর সুযোগ এসেছে, জীবন দিয়ে হলেও বিপ্লব করতে হবে। অর্থাৎ তারা আরেকটা বিপ্লব করতে চাচ্ছে এবং একটা বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছে। তো এই বিপ্লব এবং বিপ্লবী সরকার যে গঠন করতে চাচ্ছে এর পেছনে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন সেটা রয়েছে, যে হাদিকে হত্যাকে কেন্দ্র করে যে একটা দেশে অস্থির অরাজক পরিস্থিতি তৈরি করে একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং এর বিপ্লবী সরকার গঠন করার মধ্যে দিয়ে নির্বাচন বানচাল হয়ে যাবে, এইটাই কি করতে চাচ্ছে? এবং এই এই যে বিপ্লবী সরকার গঠনের এই পুরো প্রক্রিয়াটির সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত আছে? আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ তারা জড়িত আছে কি নাই এটা আমাদেরকে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে এই পুরো ঘটনাগুলির পূর্বাপর আমাদেরকে একটু ভালো করে চিন্তা করতে হবে। সারা দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা, অগ্নিসংযোগ এবং 2টি পত্রিকা অফিস পুড়িয়ে জ্বালিয়ে খাক করে দিল, তো এই সারা রাত ধরে এই সমস্ত ঘটনা ঘটার পরে আমরা আজকে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় দেখলাম যে এই হামলা এবং এই সমস্ত ঘটনাগুলি ঘটার আগে থেকেই তারা এই 2টি পত্রিকার পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে তারা যোগাযোগ করে সাহায্য এবং সহযোগিতা চেয়েছিল, কিন্তু তারা কেউ এই সাহায্য এবং সহযোগিতার জন্য এগিয়ে আসেনি। বরং আজকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস দুঃখ প্রকাশ করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ক্ষতিপূরণ দিবেন বলে এরকম একটা কথাবার্তাও শোনা যাচ্ছে। কিন্তু এই ক্ষতিপূরণটা এই জনগণের টাকায় ক্ষতিপূরণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে দিতে পারবেন না। যদি ক্ষতিপূরণ দিতেই হয় তাহলে তিনি যে তার নিজের টাকা পয়সা আছে সেখান থেকে তিনি দিতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কালকে সারা রাত ধরে কি করছেন তার এটার একটা বর্ণনা, যে কোথায় তিনি, আমরা তার যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কোথাও একটা বক্তব্য দেয়া বা কোনো একটা বিবৃতি দেওয়ার কিন্তু দেখলাম না, যে সেনাবাহিনীকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বা কোনো একটা উদ্যোগ যে নেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম কোনো জায়গা থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসে নাই। আজকে তিনি এখানে একটু মায়াকান্নার মতো কিছু কথাবার্তা বলছেন, কিন্তু তিনি যে আসলে এই অগ্নিকাণ্ড ঘটানোর পেছনে তারই একটা উদ্দেশ্য ছিল, তারই একটা মানে ইন্ধন ছিল বা তারই একটা কোনো একটা মেটিকুলাস ডিজাইনের অংশ আছে এখানে আগুন দেওয়ার পেছনে, এটা কিন্তু পরিষ্কার। যখন তিনি এই আগুন দেওয়ার আগে, যেহেতু তারা এই পত্রিকা 2টির অফিস থেকে সাহায্য চাওয়া হয়েছে এবং সেখানে কোনো সাহায্য যায়নি, এবং একই সাথে সাহায্য তো যায়নি, আজকে প্রায় 24 ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত আমরা শুনি নাই যে প্রথম আলো বা এই কার্যালয়ে 2টি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে কাউকে এখন পর্যন্ত পুলিশ আটক করেছে বা গ্রেফতার করেছে। একইভাবে আরেকটা বিষয় নিয়েও আসলে অনেকে আমি দেখছি যে প্রশ্ন তুলছে যে প্রথম আলো ডেইলি স্টারই বা কেন এখন পর্যন্ত এই যে তাদের এই কার্যালয়ে হামলা ভাঙচুর হলো তারা কেন এখন পর্যন্ত কোনো একটা মামলা বা অভিযোগ করলো না। আসলে এই এগুলিও কিন্তু মানে নানানভাবে একটা মানে বিশ্লেষণের দাবি রাখে যে তারা কেন এখন একটা মামলা অভিযোগ দায়ের করলো না, প্রধান উপদেষ্টাই বা কেন কোনো সাহায্য পাঠাইলো না, এবং এখন পর্যন্ত কাউকে ধরার জন্য কোনো অভিযানও চালালো না, বরঞ্চ আওয়ামী লীগের নাম ধরে আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়িতে গিয়ে তাদেরকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে। এখানে তো যে সমস্ত হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এর মধ্যে তো আওয়ামী লীগ নাই, এর মধ্যে তো অন্য কোনো রাজনৈতিক দল নাই। একটা রাজনৈতিক দলের এই হিজবুত হেফাজত এবং জামাত শিবিরের কর্মীরা এখানে অংশ নিয়েছে, তো তাদেরকে ধরছে না কেন?
তাদেরকে যদি ধরতো তাহলে কিন্তু এই সরকারের যে একটা সৎ উদ্দেশ্য আছে সেটা কিন্তু বোঝা যেত। আজকে যেহেতু তাদেরকে ধরছে না এখন পর্যন্ত, তাহলে এই ঘটনার পেছনে এই সরকারের একটা ডিজাইন রয়েছে বলেই কিন্তু আমরা ধরে নিতে পারি। হাদি যে মারা গেল, কার গুলিতে মারা গেল? যে ওসমান হাদির খুবই ঘনিষ্ঠ যেই সহযোগী যারা ওসমান হাদির এলাই ছিল, তাদেরই দুইজন, একজন, যেটা অভিযোগ করা হচ্ছে তাদের দুইজনের একজন গুলি করেছে এবং একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। এখন এই দুই ব্যক্তি কিভাবে ওসমান হাদির এই ঘনিষ্ঠ যে বলয় এখানে আশ্রয় প্রশ্রয় পেল? আমরা দেখলাম যে ওসমান হাদিকে চট্টগ্রাম জামাতের একজন নেতা 50,000 টাকার বান্ডিল গুজি দিয়েছেন। তো এরাই কি কেউ এই একই সাথে এই দুই ব্যক্তি কেউ গুজি দিয়েছেন ওসমান হাদির সাথে এবং তারা তাদের নির্দেশে এই গুলি চালিয়েছে এবং হত্যা করেছে? সত্যিকার অর্থে আমরা কিছুই জানি না। কিন্তু ইনকিলাব মঞ্চের যারা এখন কথাবার্তা বলছে, বিবৃতি দিচ্ছে, তারা কিন্তু কেউ প্রকাশ করছে না যে ইনকিলাব মঞ্চের এই হাদির সাথে যে যে যারা চাঁদাবাজির ঘটনায় জেল থেকে বেরিয়ে এসেছে, জামিনে আছে, অস্ত্রসহ ধরা পড়েছিল, সেই ব্যক্তিরা কিভাবে হাদির ঘনিষ্ঠ কোর সদস্য হয়ে গেল, যে হাদির সাথে তারা চলাফেরা করতে পারলো। এই তথ্যটা যদি ইনকিলাব মঞ্চের যারা ছিল তাদের কাছ থেকে বের করা যায়, তাহলে কিন্তু এই হত্যার যে রহস্য, হত্যার যে কারণ, সেটাই উদ্ঘাটিত হবে। আজকে জাতিসংঘ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে সেখানে বলেছে কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। কারণ ও পারিপার্শ্বিকতা নির্ধারণে একটি দ্রুত এবং বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন। এই যে শব্দগুলি বলেছে যে তারা যে একটা দ্রুত এবং বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে। এখানে যে র্যাব যেই নানান জনকে ধরে নিয়ে আসতেছে, পুলিশ একে ওকে ধরছে, তার বাবা মাকে ধরে নিয়ে আসছে, এর কোনোটাই কিন্তু এই হত্যা রহস্য উদ্ঘাটনের কুলকিনারা করবে না। এবং আপনি বাংলাদেশের মিডিয়াগুলিতে যদি দেখেন যে যেভাবে এই অনুসন্ধানের নামে কোন দিক দিয়ে পালিয়ে গেছে, কোথায় কি রেখেছিল, এগুলি যা প্রকাশ করছে, এগুলি তো কোনো কিছুই এই হত্যা রহস্য উদ্ঘাটন করে না। হত্যা রহস্য উদ্ঘাটন করবে দুইটা জিনিসে, এক হচ্ছে যে যারা হত্যার ঘটনা ঘটেছে তাদেরকে যদি গ্রেফতার করতে পারে, অথবা অথবা এই ব্যক্তিদেরকে কিভাবে এই হাদির এই ঘনিষ্ঠ বলয়ের মধ্যে প্রবেশ করালো এই দুই ব্যক্তি, তাহলে কারা প্রবেশ করালো, কাদের কথায় তারা এখানে আসলো, এই বিষয়টা যদি বের করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু হত্যার রহস্য উদ্ঘাটিত হবে। এখন সেটা না করে অপারেশন ডেভিল হান্ট 2 চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি কেউ করে থাকে কোনো কালে, তার যদি নাম ঠিকানা কোথা থেকে থাকে, তাহলেই তাদেরকে গ্রেফতার করে ফেলতে হবে, তার বিরুদ্ধে মামলা থাকুক অথবা না থাকুক। আপনারা জানেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা কিন্তু মাত্র অল্প কয়েকটা জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে আন্দোলনগুলি হয়েছিল এবং এর বাইরে অল্প দু একটা জায়গায় আন্দোলন এবং সেখানে বাধা দেওয়ার ঘটনাগুলি ঘটেছিল। সুতরাং ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলিতে কোন মামলায় কোন অপরাধে এই আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবে? এখন বলছে যে কোনো মামলা টামলা কিছুই লাগবে না, এখানে গ্রেফতার করে তাদেরকে জেলে ভরে রাখুন। এই সব করে কিন্তু আসলে হাদি হত্যার হত্যাকারীদেরকে খুঁজে বের করা যাবে না। আমার কাছে সন্দেহ হচ্ছে যে এই সরকার আদৌ হাদির হত্যাকারীদেরকে খুঁজে বের করতে চায় কিনা, এবং যা কিছু হচ্ছে এর পেছনে এই ডক্টর মোহাম্মদ ইউনূসেরই একটা ডিজাইন আছে কিনা। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই প্রথম আলো ডেইলি স্টারে যে হামলার ঘটনা ঘটলো, প্রত্যেকের ছবি আছে। সাংবাদিক নুরুল কবিরকে যে যা চুল টান দিল, তাকে যে তার উপর হামলা এবং হেনস্থার ঘটনা ঘটলো, তাদের ছবি আছে। ছায়ানটে যারা হামলা করেছে তাদের ছবি আছে, এবং বিশেষ করে ছায়ানটে যে হামলার ইন্ধনদাতা, তিনি সেখানে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, সে বলছে যে বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে তার এই বক্তব্যের পরে। এবং সেখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ওই দিন রাতের বেলা গাড়িতে করে ছাত্ররা এসেছে এবং এই এখানে ছায়ানটে হামলা হয়েছে, উদীচীতে হামলা হয়েছে। সুতরাং তাকে কিন্তু গ্রেফতার করা হয় নাই। আমরা ময়মনসিংহে একজন ব্যক্তিকে মেরে, একটা মিথ্যা অভিযোগ তুলে মেরে গাছের সাথে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো। মানুষগুলিকে দেখা যাচ্ছে, এদের কি কাউকে ধরা হয়েছে? একজন ব্যক্তিকে ধরা হয়নি। সুতরাং এই সব মানে অন্য সব আগের সমস্ত বিষয়গুলি আমরা বাদই দিয়ে দিলাম। এই যে এই ঘটনার সাথে লাশ ফেলে হাদির লাশকে কেন্দ্র করে দেশে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে এখন একটা বিপ্লবী সরকার গঠনের যে একটা প্রক্রিয়া চলছে, এটার পিছনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ, আসিফ নজরুল, এরা আছে, এদেরই ডিজাইনে করছে। এবং তার যে নিয়োগকর্তা যারা রয়েছে
সার্জিস হাসনাতরা, সেখানে তারা যা চাচ্ছে তারাও যে আছে এর পেছনে, সেটা কিন্তু পরিষ্কার, কারণ তারা নির্বাচন হতে দিতে চায় না। এবার আসেন যে এখন যদি এই একটা কি হতে যাচ্ছে আর 2-3 ঘন্টা পরে বাংলাদেশে, আমার কাছে যেটা মনে হয় যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা আসছে, যে হাদির জানাজায় তারা অংশ নিবে, সারা বাংলাদেশ থেকে এদেরকে জড়ো করা হচ্ছে এবং এখানে 2টা ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা যদি একটা হচ্ছে যে এই এনসিপি নেতারা একটা বিপ্লব করতে চায়, বিপ্লবী সরকার গঠন করে ফেলতে চায়, তারা হয়তোবা যেই শহীদ মিনারে গিয়ে সেখানে আপনার তাদের পছন্দ মতো কাউকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিয়ে সেই ব্যক্তিটা এমনও হতে পারে যে ফরহাদ মাজার তাদের দিক থেকে হতে পারে। যদি এই আন্দোলনের মানে চাবিকাঠি যদি তাদের হাতে থাকে, সেই ক্ষেত্রে তারা বসে পড়লো যে এই যে ভারত যদি এখন পর্যন্ত যে খুনিরা পালিয়ে আছে এই ভারতে, তাদেরকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে সেই পর্যন্ত এই আমরা রাজপথ ছাড়বো না, এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পদত্যাগ করতে হবে, এরকম একটা হুমকি দিয়ে ফেললো। ইতিমধ্যে এই ধরনের কথাবার্তা কিন্তু ইতিমধ্যে তারা দিয়েছে। তারপরে তারা এখানে একটা সরকার গঠন করে ফেললো, বিপ্লবী সরকার, শপথ নিয়ে ফেললো বিপ্লবী সরকারের। এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এই আমার দেশের যে সম্পাদক রয়েছে মাহমুদুর রহমান, তার নেতৃত্বে এই হিজবুত তাহরির, তার নেতৃত্বে আপনার জামাত, শিবির, হিজবুত এবং যত জঙ্গিবাদী গোষ্ঠীগুলি রয়েছে যারা খেলাফত কায়েম করতে চায়, তারা এইখানে আসতে পারে। এবং আমার ধারণা যে এই দ্বিতীয় গোষ্ঠীটা, অর্থাৎ যে হিজবুত এবং খেলাফত যারা তৈরি করতে চায়, যারা বানাতে চায়, তাদের এই শক্তি বেশি হবে এবং তারা এই যে বিপ্লব, এটা তারা সংগঠিত করে ফেলতে পারে। এবং এই বিপ্লব ঠেকানোর জন্য আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রাখলে, আপনাদের মনে আছে যে 16ই ডিসেম্বর যে প্যারাট্রুপাররা যেই আপনার যে আকাশ থেকে যে তারা প্যারাট্রুপিং করলো, সেইখানে তারা ঠিক নামার আগ মুহূর্তে যে স্লোগানটা দিয়েছিল, বাংলাদেশের যদি স্লোগান এখন জয় বাংলা নাও বলা যায়, সেখানে বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ বা অন্য কিছু কোনো একটা স্লোগান দিতে পারতো। সেখানে জামাতের যে স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহ আকবর বলে যে তারা সেখানে ঝাঁপ দিল, এর মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় যে সেনাবাহিনীতেও এই জঙ্গি গোষ্ঠীর একটা বিরাট ধরনের আধিপত্য রয়েছে। সুতরাং এর সাথে যদি সেনাবাহিনী এবং পুলিশ, যেহেতু তারা ভঙ্গুর অবস্থায় রয়েছে, তারা যদি মার্চ করে যায়, তাহলে কিন্তু এখানে এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে তাকে একটা রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে অথবা রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে একটা জাতীয় সরকারের রূপরেখা দিয়ে একটা কিন্তু সরকার ঘোষণা হয়ে যেতে পারে। এরকম একটা পরিকল্পনা কিন্তু আছে। তো কোন পক্ষটা আসলে বিজয়ী হবে সেটা এখন বোঝা যাচ্ছে না, বা আদৌ কোনো পক্ষ এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারবে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু একটা পরিকল্পনা যা আছে এটা করার জন্য, সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু এই যে হাদিকে হত্যা করে তার লাশ নিয়ে যেই রাজনীতি করার যে চেষ্টা করা হচ্ছে, যদি প্রয়োজন হয় আপনার যে এনসিপির নেতা রয়েছে যারা এই 5ই আগস্টের যে ঘটনা ঘটিয়েছে, আপনাদের সবার মনে থাকার কথা, এর আগেও আমি বলছিলাম যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে সেখানে 6.2 বোরের রাইফেলের গুলি পাওয়া গেছে এবং টার্গেট কিলিংয়ের ঘটনার গুলি পাওয়া গেছে, যেটা এখনকার যে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এবং এরপরেও তিনি এই বছরের 5ই আগস্টের তিনি কিন্তু আবার একটা সেনাবাহিনীদের উদ্দেশ্যে যে একটা কর্মসূচি ছিল সেখানে উদযাপন উপলক্ষে, সেখানে কিন্তু আবার তিনি এই একই কথা বলেছেন। সুতরাং তাদের হাতে এই অস্ত্র রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের হাতে অস্ত্র রয়েছে, এবং সেখানে এই বিপ্লবের বা এই যে জুলাই আগস্টের যে আন্দোলনের পরিচিত যে মুখ, সেরকম বেশ কয়েকজনকে যদি আমরা আরও এরকম একটা টার্গেট কিলিংয়ের মতো ঘটনা দেখি, তাহলে কিন্তু অবাক হব না। কারণ এই টার্গেট কিলিংটা করে সেই লাশ নিয়ে তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য, অর্থাৎ বিপ্লবী সরকার গঠন করা, সেটা তারা বাস্তবায়ন করতে চায়। এই কাজটা কিন্তু অন্য আরেকটা পক্ষও করতে পারে। সেই পক্ষটা কারা? ধরেন আপনার হিজবুত তাহরির এই 5ই আগস্টের যে হাসনাত সার্জিস, যে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরকম একটা ফিগার যাদেরকে পরিচিত মুখ রয়েছে, তাদের কাউকে কিন্তু ফেলে দিতে পারে।
ফেলে দিয়ে তখন এটাকে একটা বিপ্লবী সরকার বানাতে হবে এই বলে তারা হুজুগ তুলে আরও নানান জায়গায় হামলা ভাঙচুর চালিয়ে তারা একটা রাজপথ দখলে নিয়ে একটা সরকার গঠনের ঘোষণা দিয়ে দিতে পারে। এখন এই ধরনের পরিকল্পনাগুলি আছে, মাঠে চলছে, এবং যে কারণেই কিন্তু এই অরাজক পরিস্থিতি চলছে। আপনাদের জানাই যে গত 9 মাসে সারা দেশে 18,000 চুরি, ছিনতাই এবং রাহাজানি, হত্যা এই সমস্ত ঘটনা ঘটেছে। 18,000 মানে পুলিশের কাছে মানুষ অভিযোগ করেছে গত 9 মাসে। এবং আমরা দেখলাম যে 3,000 গত 1 বছরে প্রায় 3,100 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো এত মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো এবং এর আগেও বেশ কয়েকজন গোলাগুলির ঘটনা ঘটলো, রাজনৈতিক ব্যক্তিদের গোলাগুলির ঘটনা ঘটলো। কারোটা নিয়েই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয় নাই। কারণ এখন দরকার হচ্ছে এই পরিস্থিতিটা তৈরি করা এবং অরাজক পরিস্থিতি তৈরি করা, এবং যেই গোষ্ঠীটা চায় যে একটা এই বিপ্লবী সরকার গঠন করতে, তারা মনে করছে যে তারেক রহমান যদি বাংলাদেশে চলে আসে, অর্থাৎ 25 ডিসেম্বর তিনি যে আসার ঘোষণা দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই পাল্লাটা আসলে বিএনপির দিকে ঝুঁকে যেতে পারে এবং বিএনপির নেতাকে আশাকে কেন্দ্র করে বিএনপি যে ধরনের পরিবেশ তৈরি করবে, তাদের রাজপথের দখলটা তাদের বিএনপির হাতেই চলে যেতে পারে। সুতরাং তার আগেই কিছু একটা করতে হবে। যেই কাজটাই করুক না কেন, এখানে বাংলাদেশের যে নাম আসলে আগামীতে কি বাংলাদেশই থাকবে, না হেফাজত ইসলামী বাংলাদেশ হবে, না খেলাফতে বাংলাদেশ হবে, না বা ইসলামী আমিরাত বাংলাদেশ হবে, সেই জিনিসটা নিয়েই কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সেরকম একটা কিছুই হতে যাচ্ছে। আমরা আর কয়েক ঘন্টা হয়তো অপেক্ষা সেই বিষয়গুলি দেখার জন্য, যে কোন পক্ষ এই বিপ্লবের যে ডাক দিচ্ছে, আবার আরেকটা বিপ্লবের একটা অভ্যুত্থানের পাল্টা একটা বিপ্লবের যে ডাক দিচ্ছে, কোন পক্ষ বিজয়ী হয় সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে দেশের মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ নিজে যদি বাঁচেন তাহলে বাংলাদেশ আসলে কি হলো সেটা অন্তত দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা আমার কথা শোনার জন্য।